This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একবার আপডেট দেবো আপনাদেরকে। দুপুরে আকাশ কালো করে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি। আমরা আরো একবার ছবি দেখাবো আপনাদেরকে এবং তার মধ্যে তারাতলায় যে উদ্ধার কাজ চলছিল সেই উদ্ধার কাজ ইতিমধ্যে থমকে গেছে। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সায়ন্তর সঙ্গে আরো একবার কথা বলবো। সায়ন্ত, বৃষ্টি বজ্রবিদ্যুৎ বাড়ছে এবং তার মধ্যে উদ্ধার কাজ থমকে গেছে, এই মুহূর্তে কি চলছে, কি আপডেট? দেখো, উৎকণ্ঠা বাড়ছে, কারণ এই যে ধ্বংসস্তূপের তলায় যারা এখনো আটকে রয়েছেন, যারা বেঁচে থাকা যাদের সম্ভাবনা রয়েছে, এই বৃষ্টি বা এই বাজ পড়ার কারণে বা যে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে তাতে কিন্তু তাদেরকে অন্তত আর 8 ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে উদ্ধার করা সম্ভব হবে না। কারণ যেভাবে বাজ পড়ছে, যেভাবে বৃষ্টি বাড়ছে, যেভাবে ঝোড়ো হাওয়া বইছে, তাতে ভারতীয় সেনা বা এনডিআরএফ জওয়ানদের পক্ষেও এই কাজ করা সম্ভব নয়। গ্যাস কাটার দিয়ে মূলত ব্লক ব্লক করে কাজ হয়, তুমি শুনতে পাচ্ছ বাজের আওয়াজ, এভাবেই বাজ পড়ে চলেছে ক্রমশ। এবং এই যেভাবে ব্লক ব্লক করে যে গ্যাস কাটার দিয়ে কাজ করতে হয়, সেটাও ইলেকট্রিকের সংযুক্ত করেই কাজ করা হয়, সেই কাজই করা সম্ভব হচ্ছে না। শুধুমাত্র হাতুড়ি বা শাবল দিয়ে এই ঢালাই কাজ কেটে ব্লক ব্লক করে কাউকে উদ্ধার করা সম্ভব নয়। যে কারণেই গ্যাস কাটার দিয়ে মেশিন দিয়ে এনে কাজ করছিলেন ভারতীয় সেনার জওয়ানরা, একই সঙ্গে এনডিআরএফের জওয়ানরা, সেই কাজই সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। কারণ এই বর্ষার মধ্যে ইলেকট্রিকের কাজ করা সম্ভব নয়। অর্থাৎ সব মিলিয়ে কাজ যেমন ব্যাহত হলো, তেমনই যারা আটকে রয়েছে তাদের নিয়ে কিন্তু চরম উৎকণ্ঠা বাড়লো। এবং এই অবস্থায় তাদেরকে আর কখন উদ্ধার করা যাবে, আদৌ উদ্ধার করা এভাবে সম্ভব হবে কিনা, এবং যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তারা কোথায় আটকে রয়েছে সেই তথ্য কিন্তু আর পাওয়া যাবে না। কারণ এই বাজ পড়া বা এই প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে কাজ কিন্তু সম্পূর্ণ থমকে গিয়েছে। ভারতীয় সেনা জওয়ানরা, এনডিআরএফের জওয়ানরা, তারা যেখানে আটকে ছিল সেখানে আটকে রয়েছেন, তারা নেমে গিয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে যে 1 ঘন্টা আগে পর্যন্ত 2টি জায়গা থেকে 4 জন এবং 2 জনের তারা তথ্য পেয়েছিলেন। রেডার যে রেস্কিউ রেডার যে যন্ত্রটা তারা নামিয়েছেন, সেই রেডারের মাধ্যমে, কিন্তু সেই নামানো হলো, সেই কাজ যখন শুরু করলো তখনই এই দুর্যোগ আবহাওয়ার জেরে সব কাজ থমকে গিয়েছে। এখন বর্তমানে তুমি শুনতে পাচ্ছ যেভাবে বাজ পড়ছে, বাজ অনবরত পড়েই চলেছে, আর এই অবস্থায় কাজ করা কোনো মতে সম্ভব না, সেটা পেট্রোলিয়ামের তরফে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। মানে আমি তো বলবো যে 30 সেকেন্ডও যাচ্ছে না বাজ পড়ছে, একদম তাই। লাইভ দেখতে পাচ্ছি, সেই ভয়ানক অবস্থা, মানে এক এক জায়গার এক এক রকম অবস্থা। তারাতলা সত্যি একটা এত বড় দুর্যোগ ঘটে গিয়েছে, সেখানে উদ্ধার কাজ থমকে রয়েছে। যারা আটকে রয়েছে তাদের আরও সমস্যা তৈরি হলো, যারা উদ্ধার কাজ করছিলেন তারাও এই মুহূর্তে সমস্যায় পড়তে হচ্ছে। সায়ন্ত একটা কথা বললো, সায়ন্ত আমি বুঝতে পারছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমরাও যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে কাজ করছো সেটাও কিন্তু যথেষ্ট বিপজ্জনক, তাই বলবো সাবধানে কাজ করো আর তোমরা সাবধানে থাকো। আমরা অন্যান্য জায়গার একটু ছবিটা দেখাই। তারাতলার ছবি তো আমরা দেখলাম, অন্যান্য জায়গায় আমাদের কাছে সেক্টর 5-এর ছবি রয়েছে, আমাদের কাছে করুণাময়ীর ছবি রয়েছে। করুণাময়ীতেও আমরা দেখলাম যে রীতিমতো জল জমতে শুরু করেছে। একদম তাই, জল জমে রয়েছে আর বিভিন্ন অটো, মানুষজন যারা যাচ্ছেন সকলেই ওই ব্রিজের তলায় বা ফ্লাইওভারের নিচে সেখানটায় দাঁড়িয়ে রয়েছেন, স্টেশনের নিচটা, হ্যাঁ মেট্রো স্টেশনের নিচে তারা অপেক্ষারত রয়েছে। কিন্তু সেখানেও জল জমছে। শর্মিষ্ঠা, এই জল জমা মানে জলের মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব হবে সেটাও একটা প্রশ্ন। কিন্তু ঘন ঘন বজ্রপাত হচ্ছে, তার মধ্যে এখন আপাতত সেখানেই অপেক্ষা করাটা এখন বেটার বলে মনে হয়। কলকাতা এবং লাগোয়া জেলায় তুমুল বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত। আমরা আরও একবার নবান্নের একদম টপ ফ্লোর থেকে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ছবিটা, বৃষ্টি পড়ছে, বাজ পড়ছে এবং সাধারণ মানুষজনদেরকে তাদেরকে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, তাদেরকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। আমরা দুপুর 2:10-এর ছবি দেখাচ্ছি আপনাদেরকে, নবান্নর দুপুর 2:10-এর ছবি, নবান্ন থেকে তোলা সেই ছবি আপনারা দেখছেন। তার পাশাপাশি আমাদের কাছে আরও ছবি আসছে, আমাদের কাছে করুণাময়ীর ছবি আসছে, আমাদের কাছে সল্ট লেকের ছবি আসছে, সল্ট লেক সেক্টর 5-এর ছবি আপনারা দেখছেন। নিত্যযাত্রীরা যারা যাতায়াত করেন তারা থমকে গেছেন এবং জলও জমে গেছে, ইতিমধ্যেই জল জমে গেছে অনেকটাই। 2:10-এর ছবি আপনারা দেখছেন, দুপুর 2:10-এর ছবি সেক্টর 5 মেট্রো স্টেশনের কাছে। সেখানেও দেখো অনেকে দাঁড়িয়ে আছে, এই জলের মধ্যেই দাঁড়িয়ে যেতে বাধ্য হচ্ছেন তারা, কারণ বাইরে তো বাজ পড়ছে, একদম বৃষ্টি হচ্ছে, তাই স্বাভাবিকভাবে তারা সেখানেই দাঁড়িয়ে অপেক্ষা করছেন। এক সাইডের ছবি দেখো, মানে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো তুলে ধরছি যেখানে প্রচুর অফিস রয়েছে। ধর্মতলা চত্বর থেকে আমাদের প্রতিনিধি সুজয় সঙ্গে রয়েছেন। প্রত্যেকটা অফিস চত্বরে আমরা ছবি দেখাচ্ছি। সুজয়, একটা সাবধানভাবে, মানে তুমি একটা সেফ জায়গায় দাঁড়িয়ে আমাদের সেখানকার পরিস্থিতি তুলে ধরো যে কি অবস্থা।
একেবারে দেখো যে হারে কার্পেট বোমিংয়ের মতো লাগাতার বজ্রপাত হচ্ছে, এবং সেই কারণে আমরা আপাতত একটা শেল্টার থেকেই আমরা সম্প্রচার করছি, এবং যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে কলকাতার জন্য লাল সতর্কতা। সত্যি গত 1 ঘন্টায় দেখা গেল গোটা কলকাতা শহরে এক নাগাড়ে পুরো ঘন কালো অন্ধকারে ঢেকে গেল কলকাতা শহর, এবং বৃষ্টি এক নাগাড়ে একই গতিতে বৃষ্টি হচ্ছে, এবং সেই সঙ্গে বজ্রপাত। আমার সহকর্মী সুদীপ গুচাইতকে বলবো যদি সম্ভব হয় একটু ছবি তুলে ধরার জন্য। যে কলকাতার বেশ কিছু অংশে জল জমা আমরা খবর পাচ্ছি, তার মধ্যে রয়েছে সেন্ট্রাল এভিনিউ, স্ট্যান্ড রোড, তার পাশাপাশি ঠনঠনিয়া, কালীবাড়ি, আমা স্ট্রিট, যে জায়গাগুলোতে জল জমে থাকে। যেহেতু এক নাগাড়ে প্রায় 1 ঘন্টা ধরে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এবং একই গতিতে, ফলে সেখানে জলের স্তর বেশ খানিকটা বেড়েছে। বৃষ্টি হলেই এই জায়গাগুলোতে জল জমে, কিন্তু আজকের দিনের বৃষ্টিতে জল জমার পরিমাণটা যথেষ্টই বেড়েছে। এর পাশাপাশি যেহেতু এক নাগাড়ে বাজ পড়ছে, সে কারণে মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন শেল্টার যেগুলো রয়েছে, কোথাও বাস স্ট্যান্ড, কোথাও মেট্রো, কোথাও স্টেশনে মানুষ আশ্রয় নিয়েছেন, তার কারণ যেভাবে বাজ পড়ছে ফলে বিপদের আশঙ্কা একটা তৈরি হয়েছিল। আবহাওয়া দপ্তরও সতর্ক করেছিল, রাজ্য প্রশাসন সতর্ক করেছিল মানুষকে যে যেহেতু ওয়েদার অ্যালার্ট রয়েছে বজ্রপাতের এবং একই সঙ্গে মুষলধারার বৃষ্টিতে, ফলে মানুষকে একটা শেল্টার এবং নিরাপদ জায়গা থাকতে বলা হয়েছিল। এবং স্বাভাবিকভাবে যেহেতু অত্যধিক বৃষ্টি, কলকাতা শহরে যান চলাচল আপাতত কিছুটা গতি হারিয়েছে, তার কারণ স্বাভাবিকভাবে যেহেতু জল জমতে শুরু করেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায়, যার মধ্যে সেন্ট্রাল এভিনিউ অন্যতম। সেন্ট্রাল এভিনিউ ছাড়া চাঁদনি চক রয়েছে, এই জায়গাগুলোতে জল জমলে স্বাভাবিক কলকাতার সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একটা আপডেট আসছে আমাদের কাছে, উত্তরবঙ্গের সামনেও বড় বিপদ। উত্তরের 5 জেলায় এবার লাল সতর্কতা জারি ইতিমধ্যেই। আরো একবার জানাই আপনাদেরকে, উত্তরবঙ্গের সামনে এবার বড় বিপদ। উত্তরের 5টি জেলায় এবার লাল সতর্কতা জারি। কমলেশের থেকে আরো ডিটেইলস জানবো। কমলেশ, দেখো, যারা উত্তরবঙ্গে রয়েছেন এবং যে পর্যটকরা উত্তরবঙ্গে যাচ্ছেন তাদের জন্য আবহাওয়াবিদদের সতর্কবার্তা। উত্তরবঙ্গের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও চরম ভারী বর্ষণ, অর্থাৎ একদিনে 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। সেই কারণে এই জেলাগুলোতে লাল সতর্কতা জারি করা হয়েছে। রোববার থেকে বৃষ্টি অনেকটাই বেড়ে যায়, বৃষ্টি এমনিতেই অনেকটা হবে। রোববার, সোমবার, মঙ্গলবার এই জেলাগুলোতে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ফলে পাহাড়ি অঞ্চলে নতুন করে ধস নামতে পারে এবং অনেক জায়গাতে, বিশেষ করে সিকিম, ভুটানের জলে অনেক নদীতে জলস্ফীতি এবং অনেক পাহাড়ি নদীতে হড়পা বান নামতে পারে। তাই এই নদীগুলো থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। বেশ, ধন্যবাদ কমলেশ। আরো একবার সেক্টর 5 এর ছবি। সেক্টর 5 অফিস পাড়া, আপনারা জানেন প্রচুর অফিস রয়েছে, কর্মীরা আসেন, তারাও থমকে গেছেন, কারণ এইভাবে বৃষ্টি হচ্ছে, লাগাতার বৃষ্টি হচ্ছে, আকাশ কালো করে। আমরা আরো একবার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে মিডিয়া সিটি বিল্ডিং থেকে তোলা ছবি দেখছেন আপনারা। আকাশ কালো করে বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে লাগাতার, সেই ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোবেন না, বারবার করে আমরা এই সংবাদ সম্প্রচার করছি, কারণ ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি হয়েছে। কলকাতা সহ হাওড়া, হুগলিতেও এই রেড অ্যালার্ট জারি রয়েছে এবং প্রচণ্ড বৃষ্টি। এই মুহূর্তে ছবি দেখছেন আপনারা মিডিয়া সিটি বিল্ডিং থেকে, সেক্টর 5 এর ছবি দেখছেন আপনারা। আর আজ সকাল থেকে যেদিকে নজর রয়েছে আমাদের, তা হলো তারাতলার দিকে, কারণ তারাতলায় আপনারা জানেন সেখানে বিপর্যয়, ভয়াবহ বিপর্যয় হয়েছে। সেখানে উদ্ধার কাজ চলছিল, কিন্তু সেই উদ্ধার কাজও এই মুহূর্তে থমকে গেছে। আমি আরো একবার তারাতলার এই মুহূর্তে ছবিটা কি, এই মুহূর্তে পরিস্থিতি কি জানবো সায়ন্তন থেকে। সায়ন্তন, কি চলছে? দেখো, তুমি ছবি দেখতে পাচ্ছ, আমার সহকর্মী কল্যাণ মণ্ডল যেভাবে ছবিটা তুলে ধরছে, এই বাজ পড়ার মধ্যেও সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। বৃষ্টি অনবরত হয়েই চলেছে, সঙ্গে বাজ, এবং যেভাবে বাজ পড়েছে তা কিন্তু সাম্প্রতিককালে নজিরবিহীন। যদিও আবহাওয়া দপ্তর তরফে কিন্তু সতর্ক করা হয়েছিল। আর এই অবস্থায়, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কোনোভাবেই এই ভারতীয় সেনার জওয়ানরা হোক বা এনডিআরএফের জওয়ানরা এই বাজ পড়ার মধ্যে কাজ করতে পারছেন না, কারণ বিদ্যুৎ সংযোগ দিয়ে, গ্যাস কাটার দিয়ে ব্লক করে কাজ করতে হতো, সেই কাজ সম্পূর্ণ থমকে গিয়েছে। এমনকি হাতুড়ি শাবল দিয়ে যে কাজ তারা শুরু করেছিল সেই কাজও বন্ধ হয়ে গিয়েছে। মূলত সেনার তরফে যেটা মনে করা হচ্ছে যে এইভাবে যদি কাজ বন্ধ থাকে এবং ক্রমশ যদি বৃষ্টি দুর্যোগ বাড়তে থাকে, তাহলে কিন্তু অন্ধকার নেমে আসবে, কাজ করা সম্ভব হবে না, এবং যারা ভেতরে আটকে পড়েছেন তাদেরকে এত সহজে উদ্ধার করা সম্ভব হবে না। দেখো, 24 ঘন্টা কেটে গিয়েছে, এখনও ভেতরে প্রায় 15 থেকে 16 জন আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে, এবং এই অবস্থায় যদি এখনই উদ্ধার করা না সম্ভব হয় তাহলে তাদের অবস্থা
কিন্তু আরও শোচনীয় হবে। এবং এই উৎকণ্ঠার মধ্যেই কিন্তু উদ্ধার কার্য চালাচ্ছিলেন, অনেক প্রতিবন্ধকতা ছিল, সেই প্রতিবন্ধকতাগুলোকে কাটিয়ে কাজ চলছিল। কিন্তু এই দুর্যোগের যে অবস্থা তৈরি হয়েছে সেটা কিন্তু নতুন করে প্রতিবন্ধকতা এবং এবং এই সমস্যা থেকে বের হয়ে কাজ করা কোনোভাবে সম্ভব নয় বলে সেনার তরফে জানিয়ে দেওয়া হয়েছে। নাকি এখনো চলছে, এখনো বাড়ছে বৃষ্টি? দেখো, বৃষ্টি বেড়েছে, একটু কমেনি, বরং বাজ পড়াটা তখন থেকে যা হচ্ছিল তা তো সামান্য কমেছে, কিন্তু বৃষ্টি কিন্তু ক্রমশ বাড়ছে এবং সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া এবং এই দুর্যোগপূর্ণ মোকাবিলা, এই দুর্যোগ কিন্তু ক্রমশ বাড়ছে, যেটা আবহাওয়া দপ্তরও সতর্ক করেছিল সেটাই হচ্ছে। বেশ, আমরা একদম সরাসরি ছবি দেখাচ্ছি আপনাদেরকে। অবস্থা শোচনীয় তারাতলায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, যারা এনডিআরএফ এবং তার পাশাপাশি জওয়ানরা তারা উদ্ধার কাজ চালাতে পারছেন না, কারণ তুমুল বৃষ্টি সেখানে। এই মুহূর্তে তারাতলার ছবি আপনারা লাইভ দেখছেন, আপডেট দিচ্ছে আপনাদেরকে একের পর এক। এখন অব্দি ধ্বংসস্তূপের নিচে আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছেন 15 থেকে 16 জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। স্বাভাবিকভাবে এই চ্যালেঞ্জ একটা তো প্রথম থেকেই ছিল যে কিভাবে এই উদ্ধার কাজ চালানো হবে, কিন্তু সেই চ্যালেঞ্জের সামনে উঠেছিল এনডিআরএফ, সেনা, কলকাতা পুলিশ, দমকল, সেই সমস্ত ছবি আমরা দেখেছিলাম। কিন্তু সত্যি আজ প্রাকৃতিক দুর্যোগ যেভাবে শুরু হলো, যেভাবে ভয়ানক বৃষ্টি, যেভাবে বাজ পড়া শুরু হলো, সেটা আবার নতুন করে কাজ একেবারে পুরো থমকে গেল। এখন উদ্ধার কাজ চালানো কোনোভাবেই সম্ভব নয়, এটা জানিয়ে দেওয়া হয়েছে। আমরা কলকাতার বিভিন্ন প্রান্তে বিশেষ গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এক্সাইড, কলকাতা হাইকোর্ট, সল্টলেক, নবান্ন, অফিস পাড়া, যেখানে একাধিক সরকারি এবং বেসরকারি অফিস রয়েছে, যেখানে প্রচুর মানুষকে যেতে হয়, কাজের ক্ষেত্রে যেতে হয়। সেই জায়গাগুলো দেখুন হঠাৎ করে দুপুরবেলা পুরো সন্ধ্যেবেলার মতন পরিস্থিতি তৈরি হয়। দুপুর 1:30 2টো নাগাদ একেবারে 6টা 7টার মতন অন্ধকার হয়ে যায়। তারপর ভয়ানক বৃষ্টি শুরু হয়, সেই বৃষ্টি এখনো চলছে, মুহুর্মুহুর বাজ পড়তে থাকে, বিভিন্ন জায়গা জল জমে গিয়েছে। এবার একটু অন্য খবরের দিকে নজর রাখি। হাইকোর্টে স্বস্তি পেলেন না অভিষেকের পিএ সুমিত রায়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, জমি সংক্রান্ত অভিযোগ রয়েছিল, কিন্তু হাইকোর্টের তরফ থেকে ঠিক কি জানানো হলো জানাবো আপনাদেরকে। তবে আপাতত কোনো আগাম জামিন নয়। আগাম জামিনের দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় তিনি গিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে কোনো আগাম জামিন নয়। আদালতের তরফে আর কি বলা হয়েছে বিস্তারিত জানাবেন প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, এই মামলায় আগাম জামিনের আর্জি নিয়ে সুমিত রায় এসেছিলেন, যদিও বিচার এইভাবে সরকারি ল্যান্ড সেই টাকার জন্য একজন অভিযুক্ত কমপ্লেন করলে বাদবাকি অভিযুক্তরাও যারা রয়েছেন, যারা কমপ্লেন করছেন, সেক্ষেত্রে অ্যামাউন্টটা কিছু ছোট অ্যামাউন্ট নয়। এখন প্রশ্ন হলো যে এই টাকা কিভাবে যেত, আদৌ সুমিত রায় টাকা শিখছেন কিনা। মূল অ্যাকিউজ সুজন হাজরার এগেনস্টে অভিযোগ রয়েছে, তার বাড়ি থেকে বেশ কিছু জাল উদ্ধার হয়েছে, জাল দলিল উঠেছে। সেক্ষেত্রে এইগুলি তদন্ত সাপেক্ষ রয়েছে। আগামী সেই সোমবার সেই সমস্ত তথ্য নিয়ে আসবেন সুমিতের আইনজীবী। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে ডায়েরি আনা হবে। তবে এই জন্য কোনো ধরনের রক্ষা কবচ বা কোনো ধরনের সুরক্ষা আদালত দিচ্ছে না সুমিত রায়কে, ফলে কার্যত তার অস্বস্তি বাড়ল। ধন্যবাদ। মামলার ফাঁসে জর্জরিত অভিষেক, বাড়ছে বিপদ। এবার ভোট পরবর্তী হিংসা মামলায় জড়ালো অভিষেকের নাম। ডায়মন্ড হারবার থানায় অভিষেকের বিরুদ্ধে দুটি আলাদা অভিযোগ। ডায়মন্ড হারবারের সরিষার 2 বিজেপি কর্মী অভিযোগ দায়ের করেন 2019 ও 2022 সালে ভোট পরবর্তী হিংসায় মারধর, বাড়ি, দোকান, গুদামে ভাঙচুরের অভিযোগ ওঠে। আর সেই ঘটনায় নাম জড়ায় অভিষেকের। সেই সময় অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগই নেয়নি। পালাবদলের পর নতুন করে থানায় অভিযোগ দায়ের হয়। দীর্ঘদিনের জন্য পালাতে বাধ্য হয়েছিলাম। আজকে সরকারের আমাকে আমার বাড়ি ভাঙচুর করা হয়, আমার মাছের আড়ত লুট করা হয় এবং আমার হাত পা ভেঙে দেওয়া হয় এবং সমস্ত কিছু লুটপাট করা হয়। আমি 1 বছর আউট অফ স্টেশন ছিলাম।
এবং প্রায় 1 মাস আমি 8 জনের বিরুদ্ধে অভিযোগ করেছি। মূল শফিউল্লাহ চৌধুরী এবং এবং হাসিবুল মোল্লার নেতৃত্বে সেই 2019 সালে যে 20 সালের যে 1 জুলাই যে ওনার উপর সন্ত্রাস হয়েছিল মেহবুব গায়েনের নির্দেশে এবং সুমিত রায়ের পৃষ্ঠপোষকতায়, এবং তার পিছনে অবশ্যই অভিষেক ব্যানার্জি রয়েছেই, তা ওনাদের ডাইরেক্ট প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। এবং তখন আইপিসি ছিল, সেকশন 120B-তেই ওদের দুজনের নাম অলরেডি হবে। আজকে অভিযোগ জমা পড়লো এবং এফআইআর স্টার্ট হবে। এবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক। ডিজে হুমকির কণ্ঠস্বর তারই, স্বীকার করার পরেও কেন কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ প্রয়োজন প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ। মামলা দায়েরের অনুমতি বিচারপতি কৌশিক চন্দ্রের, সোমবার শুনানি। ফের দখলদারির অভিযোগ মমতার পরিবারের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে কালীঘাটের রঞ্জনা হাজরা। হরিশ চট্টোপাধ্যায় স্ট্রিটে সম্প্রতি দখলের অভিযোগ তৃণমূল নেত্রীর দাদার বিরুদ্ধে। 1999 সাল থেকে দফায় দফায় হামলার অভিযোগও করেছিলেন তিনি। ব্যবসা বন্ধ করিয়ে সম্পত্তি দখল করে বাড়ি তৈরির অভিযোগ রয়েছে। বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ক্যান্সার আক্রান্ত রঞ্জনা। আমাদের পৈতৃক কিছু সম্পত্তি হোলসেল ডিস্ট্রিক্টে আছে, কিছু ঠিকা প্রপার্টি, কিছু পারচেস ল্যান্ড, সেগুলো বারে বারেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবার ভাই হামলা চালাচ্ছে দখল করার জন্য। বারে বারে 1999 সাল থেকে আমাদের ওপর অত্যাচার হচ্ছে। 2004 সালেও হামলা চালিয়েছে, 17 সালে হামলা চালিয়েছে, 99 সালে একটা প্রপার্টি দখল করে ব্যবসা করতে শুরু করেছে এবং পরবর্তীকালে সেখানে বাড়ি বানিয়ে বসবাস করছে। আমাদের বিজনেস বন্ধ করে দিয়ে, আমাদের বিল্ডিং মেটেরিয়ালসের বিজনেস ছিল সেসব বন্ধ করে দিয়েছে। এখন আমি ক্যান্সার পেশেন্ট হয়ে গেছি, আমি পারছিও না। তো এখন ফলে নানাভাবে আমি প্রতিনিয়ত অত্যাচারিত, অ্যাকচুয়ালি প্রতিনিয়ত আমি বাড়িতে অত্যাচারিত। সে যেভাবে হোক দেখা যাক কী হয়। উনি তো বলেছেন দেখবেন, ব্যাপারটা সবই আমার কাছে লোক চাবে। আশিরে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, এই যে বাড়িটি দেখা যাচ্ছে, বাড়িটির নাম সোনার তরী এবং সোনার তরী বাড়িটির নিচে লেখা রয়েছে যার নাম, সেটি হলো অজিত ব্যানার্জি। এই অজিত ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই হয় এবং এই বাড়ির জমিটি ঘিরেই কিন্তু রয়েছে অভিযোগ করেছেন রঞ্জনা হাজরা নামে এক মহিলা। তিনি অভিযোগ করেছেন সেই জমি দখল করা হয়েছে, দখল করেছেন অজিত ব্যানার্জি এবং সামনে যে জায়গাটি দেখা যাচ্ছে অর্থাৎ গাড়ি পার্কিংয়ের জায়গাটি দেখা যাচ্ছে, এই জায়গাটিও তারা দখল করেছে, এই অভিযোগ রয়েছে। এবং এই অভিযোগ নয়েই মুখ্যমন্ত্রীর দরবারে তারা হাজির হয়েছিলেন। আমরা কথা বলেছি অজিত ব্যানার্জির সাথে, তিনি আমাদের জানিয়েছেন এই যে অভিযোগ করা হয়েছে এই অভিযোগ মিথ্যে অভিযোগ। প্রয়োজনে তিনি কোর্টে যাবেন এবং প্রয়োজনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও তাদের যে কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র নিয়ে তিনি যাবেন এবং এটা যে মিথ্যে অভিযোগ যেটা অঞ্জনা হাজরা করেছেন তাকে একেবারে সামনে রেখেই তারা কাগজপত্র দেখাবেন, এমনটাই বলছেন অজিত ব্যানার্জি। ক্যামেরা সুদেব রায়ের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। আমরা শুনলাম সেই অ্যাড্রেসে পৌঁছে গিয়েছিলাম আমরা, সেখানে গিয়ে সেখানকার যিনি এখন বর্তমান মালিক অজিত ব্যানার্জি, তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম। আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন, তিনি কি বলেছেন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে একবার শুনুন। জমি দখলের অভিযোগ তুলে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, আগে সেটা শুনুন। আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন, আপনি নিজে কালীঘাটের টালিনালার জমি জবরদখল করে নিজের বাড়ি এক্সটেনশন করিয়েছেন, মিটিং হল তৈরি করেছেন। জবরদখলকারী যদি কেউ হয় তার নাম মমতা ব্যানার্জি এবং তার পরিবার। আপনাকে দেখে সুজিত বোস ওখানে লেক টাউনে দত্তাবাদে নিকাশি বুঝিয়ে প্লট করে কোটি কোটি টাকায় জমিগুলো বেচেছে। তাই সুজিত চোর আর আপনি সাধু, এটা হতে পারে না।
ক্যান্সার আক্রান্ত রঞ্জনা তিনি সরাসরি পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। এরপর গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবারে হাজির হয়েছিলেন কালীঘাটের রঞ্জনা হাজরা। সেই ছবি আপনাদেরকে আরো একবার দেখাবো। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা অজিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে সম্পত্তি দখলের অভিযোগ করেছিলেন তিনি। কি বলেছেন শুনুন। অভিযোগ আমার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইয়ের বিরুদ্ধে, অজিত ব্যানার্জির বিরুদ্ধে। উনি আমাদের এখানে হরিশ স্ট্রিটে পৈতৃক সম্পত্তি কিছু, মানে 4 পুরুষের প্রপার্টি কিছু আছে। আমাদের পূর্বপুরুষদের বিল্ডিং মেটেরিয়ালসের বিজনেস ছিল 99 পর্যন্ত, আমাদেরও বিল্ডিং মেটেরিয়ালসের বিজনেস ছিল। তো আমাদের কিছু এখানে হরিশ স্ট্রিটের দুটো সাইডে কিছু ঠিকা প্রপার্টি, ঠিকা টেনেন্সি প্রপার্টি, কিছু পারচেস ল্যান্ড আছে। তো সেগুলো বারেই দখল করার জন্য অজিত ব্যানার্জি আমাদের উপরে হামলা চালিয়েছে 99 থেকে। মানে আমার পার্কিংয়ের বিজনেস ছিল, গ্যারেজ ছিল, এটা পুরোটাই আমারই ছিল, ঠিক আছে। 4 পুরুষের আমাদের এখানে প্রথমে ইট বালির গোলা ছিল। প্রবলেমের জন্য আমার এটা নাইট পার্কিং একটা গ্যারেজ করি, একমাত্র রুজি রুটি এটাই আমি করে খেতাম। 2017-তে আমার মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই জমিটা আমাকে মেরে মুড়ে এই গেট ভেঙে দখল করেছে। আর এই গেটটা পরে লাগিয়েছে। ওখানে আমার একটা ঘর ছিল, পুরোনো ঘরটা ভেঙে নিজে একটা ঘর করেছে, ঠিক আছে। দাদুর পারচেস জমি আমার, এটা 4 পুরুষের 13 নম্বর জমি আমার দাদুর পারচেস জমি। আর কিছুটা জমি 12 নম্বর আছে, ওটা ঠিকা জমি আমাদের 80 এর সাথে। উনি টোটালি আমাকে মেরে কালীঘাট থানায় আমাকে তুলে নিয়ে গেছে হাজরাতে। তখন কে ছিলেন ওসি? তখন ওই শান্তনু সিনহা ওনারা ছিলেন। তো আমি কিছু করতে পারিনি। আমার পাশে এখনও দাদার গোলা আছে, পাথর ফেলা আছে। দেখুন আমাদের এখনও বিল্ডিং মেটেরিয়ালসের দাদার আছে। পুলিশও ঢুকতো না, কেউ ঢুকতো না, পুলিশ শুনতো না। এখন দিদি এখন জনতার দরবারে গিয়েছেন, পুরোপুরি ভরসা আছে আমরা এই সরকারের ওপর। আমি জানি সরকার আমাদের জন্য, পশ্চিমবাংলার মানুষের সবার জন্য সরকারটা এসছে, যে হারে কাজ হচ্ছে আমরা খুব খুশি। এই বাড়ির জমি আমার কেনা, আমার কাছে দলিলপত্র সব কিছু রয়েছে। এই যে দখল ফকলের গল্প বলছে, সেটা সমস্ত দখল ওর কাকার জমি দখল করে বসে আছে। এই যে জমি ওদের বাড়ি জমি বলে গাছ আলিয়ে দিচ্ছে, সেটা ওর কাকাকে ওরা মেরে তাড়িয়ে দিয়েছে। সেটা হচ্ছে ওদের ঘরের ভেতরেও আছে, ওই জমিতেও আছে। আমার এই জমি কেনা জমি, ওটাও আমার কেনা জমি, সমস্ত দলিলপত্র, এবং ওটা নিয়ে জমি নিয়ে একটা মামলাও করেছে। সেই মামলা এখনও কোর্টেই আছে। অতএব এখানে দখল বা এই ধরনের কোনো জায়গা নেই। আমার সমস্ত কাগজপত্র দরকার পড়লে আমরাও মুখ্যমন্ত্রীর কাছে, বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে যাব, গিয়ে আমরাও আমাদের কাগজপত্র নিয়ে সমস্ত দেখিয়ে আসবো যে কে সত্য আর কে মিথ্যা। খালি প্রচার করে উল্টোপাল্টা বলে দিলে তো হলো না, অভিযোগ করলে হলো না, তার সত্যতা দরকার। সেই সত্য আমি সামনে গিয়ে প্রকাশ করে দেখাবো। দরকার পড়লে ওরা কোর্টে চ্যালেঞ্জ করুক না, তাহলেই ব্যাপারটা মিটে যায়। সমস্ত পেপারস আমি দেখিয়ে দিতে পারবো। ক্যানিংয়ের মৌখালি ব্রিজে আরাবুলের নেতৃত্বে বাইক র্যালি, শওকতের ছেলের বেআইনি ক্যাফে নিয়ে হুঙ্কার আইএসএফ নেতার। কথা বলবো আমাদের প্রতিনিধি দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। দেবব্রত, এই র্যালির কারণ কি, বক্তব্য কি তাদের? দেখো, আজকে কার্যত মৌখালি ব্রিজে কয়েকশো বাইক নিয়ে কার্যত দাপিয়ে বেড়ালেন ক্যানিং পূর্বের আইএসএফ নেতা আরাবুল ইসলাম। তার একটাই বক্তব্য, এখনো যদি শওকত মোল্লার পরিবার ক্যাফে না ভেঙে দেয়, তাহলে 29 তারিখে আইএসএফ কর্মীরা সবাই আসবে এবং তারা এসে দায়িত্ব নিয়ে বুলডোজার দিয়ে এই ক্যাফে ভেঙে দেওয়ার হুঁশিয়ারি তিনি দিয়েছেন। এবং শুধু তাই নয়, তিনি বলেছেন শওকত মোল্লার পরিবারে কিন্তু এটা একটা মাস্টার প্ল্যান, অর্থাৎ জায়গা দখল করে কার্যত ক্যাফে রিসোর্ট বানানো, এটা একটা তাদের পারিবারিক একটা প্ল্যান হিসেবে তিনি কিন্তু আক্ষেপ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, তিনি একথাও বলেছেন আজকে তৃণমূল দলটার এই যে অবস্থা তার জন্য দায়ী এই শওকত মোল্লা মার্কা লোকগুলো, এই কথাও তিনি কিন্তু আজকে কার্যত বললেন। এবং ক্ষমতার যে তৃণমূল সরকার অপব্যবহার করেছে তা কিন্তু তিনি বারবার করে বললেন। এবং তার নেতৃত্বে বিশাল বাহিনী আইএসএফ কর্মী কিন্তু কার্যত মৌখালি ব্রিজটা কিন্তু দাপিয়ে বেড়ালো আজকে। তা কিন্তু আমরা সরাসরি TV9 বাংলা এক্সক্লুসিভ আমরা কিন্তু সেই চিত্র আমাদের দর্শকদের সামনে ছবি দেখাচ্ছি দেবব্রত এই মুহূর্তে। তোমায় ধন্যবাদ। ছবি দেখুন। চলো